মন্ত্রী মশাই, আপনার কাছ থেকে সোনার হার নিয়ে আপনাকে মুক্ত করেছি, এই কথা যেন কেউ না জানে। মন্ত্রী যখন প্রহরীকে সোনার হার দিচ্ছে তখন দাসী আড়াল থেকে দেখে ফেলে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কেউ জানতে পারবে না। ওদিকে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কোথায় এখন কে আসবে এদিকে? সবাই যে ঘুমে আচ্ছন্ন। হয়তো মনের ভুল। মন্ত্রী মশাই, আপনি তো মুক্ত, এখন কোথায় যাবেন? কাল সকাল হলেই টের পাবে কোথায় যাব আমি। আপনি রাজপ্রাসাদ থেকে দূরে কোথাও চলে যান, না হলে আপনি ধরা পড়লে দুজনে বন্দী হব। তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি কাজ করো আর মুখটা বন্ধ রাখো, বুঝলে? মন্ত্রী মশাই চুপি চুপি চলে যায় আর রাজার শয়নকক্ষে ঢুকে খাটের পাশে রাখা রাজার তলোয়ারটা তুলে নেয়। ওই তো রাজার তলোয়ার, এটা দিয়ে আজকে মহারাজকে শেষ করব। তোকে মেরে এই রাজ্যের রাজা হব আমি। তলোয়ার দিয়ে রাজাকে এক কোপে মেরে ফেলে রাজার শরীর থেকে রক্ত পড়তে থাকে। তারপর মন্ত্রী বলে, আজ থেকে এই অভিশপ্ত মুকুট আমার, এই রাজ্যের রাজা হব আমি। পরদিন সকালে প্রাসাদ কাঁপে। রাজার মৃত্যুর সংবাদ শুনে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যায়। মহারাজ নিহত হয়েছে, এখন রাজ্য শূন্য সিংহাসনে। রানীমা, মহারাজকে এভাবে কে হত্যা করলো? কার এত শত্রুতা? মন্ত্রী মশাই, আমি তো জানি না, তবে মহারাজ ছাড়া এই রাজ্য কিভাবে চলবে? এদিকে যুবরাজও তো অসুস্থ হয়ে বিছানায় আছে। আমিও সেই চিন্তাই করছি, যুবরাজ সুস্থ থাকলে সিংহাসনে বসতে পারত। চিন্তা করবেন না রানীমা, বৈদ্যকে বলুন ভালো ওষুধ দিতে, তাহলে যুবরাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। রাজার এভাবে মৃত্যুতে রাজ্যবাসী সবাই স্তব্ধ হয়ে গেছে। রাজার মৃত্যুতে সবাই শোকাহত। রানীমা, যুবরাজের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। যুবরাজকে সুস্থ করার জন্য কোনো ঔষধ নেই বৈদ্যমশাই। যুবরাজের শরীরে মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে, কোনো ওষুধে কাজ করছে না। মা, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? তুমি চিন্তা করো না যুবরাজ, সবাই তোমাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। হয়তো আমি সুস্থ হব না কোনোদিন। এই কথা বলো না, তুমি ছাড়া আর আমার কেউ নেই এখন। বাবাকে যারা হত্যা করেছে, দেখো তারা ঠিক শাস্তি পাবে। রানীমা, যুবরাজকে এই পাচকটা খাওয়ান দেখি। কাল আরো বৈদ্য আসতে চেয়েছে যুবরাজকে দেখার জন্য। বৈদ্যমশাই, যেভাবে হোক যুবরাজকে সুস্থ করতেই হবে। আমি চেষ্টা করব রানীমা, আমি তাহলে এখন আসি। বৈদ্যমশাই সেখান থেকে চলে গেলে দাসী সেখানে আসে। যত রকমের বৈদ্য দেখান না কেন, যুবরাজকে কোনো ঔষধই সুস্থ করতে পারবে না। তুমি কি বলতে চাইছো কি দাসী? আমি বলতে চাইছি রানীমা, এই সব কিছু ষড়যন্ত্র করে করা হচ্ছে। দাসী যখন কথাটা বলতে যাবে তখনই প্রহরী আসে সেখানে। রানীমা, আমাদের ডেকেছেন? হ্যাঁ, মহারাজকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার মনে হয় যুবরাজের ওপরেও হামলা হতে পারে। আমরা কি আজ থেকে যুবরাজকে পাহারা দিব? হ্যাঁ, যতদিন না যুবরাজ সুস্থ হয় ততদিন তো তাকে পাহারা দিতেই হবে। ঠিক আছে রানীমা। দাসী, তুমি আমার সঙ্গে চলো। আমি জানি এইটা মন্ত্রী মশাইয়ের কাজ, তাও চুপ করে দাঁড়িয়ে আছি। কাল রাতেই আমি দেখলাম মন্ত্রী মশাই প্রহরীকে সোনার গহনা দিচ্ছে,
না না, চুপ করে আর আমি থাকবো না, সবাইকে সব কথা আমি বলবোই। দাসী, তখন তুমি কি যেন বলতে গেলে? রানীমা, হচ্ছে কি, দাসী যখন কথা বলতেই যাবে তখন রাজদরবারে প্রবেশ করে মন্ত্রী। মন্ত্রী মশাই যে, এখন রাজপ্রাসাদে কি মনে করে? যুবরাজকে দেখতে আসলাম, কেমন আছে সে? কোনো পাচকেই তো কাজ করছে না, দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। কি বলেন? তাহলে সিংহাসনে কে বসবে, আর রাজ্য পরিচালনাই বা কে করবে? সেই চিন্তা আমিও করছি মন্ত্রী মশাই। আপনাকে আরো একটা কথা বলতে এখানে এসেছি রানীমা। কি কথা বলুন? যুবরাজ যেহেতু এখনো অসুস্থ, সে রাজ্য চালাতে পারবে না, তাই এখন। কিন্তু মহারাজের ইচ্ছে ছিল যুবরাজকেই রাজা বানাবেন। আসলে মহারাজ আমাকে বলেছিল, যতদিন যুবরাজ সুস্থ না হয় ততদিন আমি যাতে এই রাজ্যের রাজা হই। এই কথা তো আমি জানি না। মহারাজ কাউকে বলেননি, শুধু আমি আর মহারাজ এই কথা জানি। আপনি মহারাজের বিশ্বস্ত মন্ত্রী, আপনাকে বলতে পারে হয়তো এই রাজ্যের ভার নিতে। তবে যুবরাজ যতদিন সুস্থ না হয় ততদিন আমি এই রাজ্যের রাজা হব। তাই হবে তাহলে। যুবরাজ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি এই রাজ্যের রাজা থাকবেন। ঠিক আছে রানীমা। তবে সেই কথাই রইল, কালই আপনাকে রাজা বলে ঘোষণা করব। একবার সিংহাসনে বসতে পারলে তারপর সব কটাকেই ঘাট ধরে বের করে দেব। কি ভাবছেন মন্ত্রী মশাই? কিছু না রানীমা। যখন মহারাজ বলে গেছেন তখন সেই কথাই রাখা হবে। আমাকে যেভাবে হোক কালকে মন্ত্রী মশাইকে সিংহাসনে কিছুতেই বসতে দেওয়া যাবে না। রানীমা, আমি একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। বলো না, কি বলতে চাও? কালকে মন্ত্রী মশাইকে কিভাবে রাজা ঘোষণা করবেন? কেন দাসী, কোনো সমস্যা? কালকের দিনটা ভালো না, আর অনেক কিছুর আয়োজনও তো করতে হবে, একদিনে সব কিছু সম্ভব নয়। তাহলে এখন উপায়? আমি বলি কি, যুবরাজের তো 18 বছর হতে আর 2 দিন বাকি, ওই দিনে মন্ত্রী মশাইকে রাজা বানালে কেমন হয়? এই কথাটা একদম ঠিক বলেছো দাসী। মন্ত্রী মশাই, কিছু মনে করবেন না, আপনার ভালোর জন্যই বললাম। মন্ত্রী মশাই আবার কি মনে করবেন? রাজার শেষ ইচ্ছে বলে কথা। মহারাজের শেষ ইচ্ছে আমি এই রাজ্যের রাজা হব। এই রাজ্যের প্রজারা আমার অধীনে নিরাপদ থাকবে। যুবরাজ অসুস্থ হওয়ার জন্য সিংহাসনে বসতে পারবে না। যুবরাজের 18 বছর বয়স হতে আর 2 দিন বাকি, তাহলে ওই দিনেই আপনাকে রাজা বলে ঘোষণা করা হবে। দাসী রানীর খুবই বিশ্বস্ত। দাসী চুপি চুপি যুবরাজের কক্ষে যায়, সেখানে রানীমাও যান। তুমি এত রাতে যুবরাজের কক্ষে কেন? তখন আর একটা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু মন্ত্রী মশাই আসাতে আর বলতে পারিনি। কি কথা, এখন বলো। রানীমা, আমাকে ক্ষমা করে দিন, এই কাজ সব মন্ত্রী মশাইয়ের। তুমি কি বলতে চাইছো? মন্ত্রী মশাই একজন প্রহরীকে সোনার হার দিয়ে কারাগার থেকে বের হন, আমি সব দেখে ফেলি। কি বলছো কি দাসী? শুধু তাই নয় রানীমা, যুবরাজের অসুস্থতার জন্য দোষী এই মন্ত্রী মশাই। আমাকে তো মহারাজ এগুলো কিছুই বলেনি। আপনি অসুস্থ থাকার জন্য কিছু বলতে বারণ করেছে। যুবরাজের খাবারে পাচক মেশানোর জন্য মন্ত্রীকে কারাগারে বন্দি করা হয়েছিল। হ্যাঁ রানীমা, আর মহারাজকেও মেরেছে এই মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রীকে এখনই কারাগারে বন্দি করতে হবে। না রানীমা, আগে যুবরাজকে সুস্থ করতে হবে, তারপর মন্ত্রীকে বন্দি করবেন। কোনো ঔষধি তো কাজ করছে না দাসী,
এখন করবোটা কি? প্রথম রাজপ্রাসাদে এক সাধু বাবা এসেছিল, তাকে খুঁজে বার করতে হবে। সে কি করবে? আমার মনে হয় সে জানে যুবরাজ কিভাবে সুস্থ হবে। তাহলে যে করেই হোক সেই সাধু বাবাকে খুঁজে বার করো। হ্যাঁ রানীমা, আমি যাব। কিন্তু দেখো দাসী, তোমার যেন কোনো বিপদ না হয়। আমার কিচ্ছুটি হবে না রানীমা, তবে আমি কোথায় গেছি এ কথা কাউকে বলবেন না। ঠিক আছে। দাসী যুবরাজের মাথায় হাত রেখে বলে, যুবরাজ, আমার ওপর যদি বিশ্বাস রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। যুবরাজ দুর্বল কণ্ঠে বলেন, দাসী, আমার বাবার জন্য আর রাজ্যের জন্য ফিরে এসো। দাসী, তুমি কি জানো সেই সাধু বাবা কোথায় থাকেন? শুনেছি পাহাড়ে কোনো এক গুহায়। কিন্তু তুমি তাহলে সেখানে যাবে কি করে? আপনি চিন্তা করবেন না রানীমা, আমি ঠিক চলে যাব। এখন তাহলে আমি আসি। দাসী 2 দিনের পথ পাড়ি দিয়ে পৌঁছায় এক পাহাড়ি গুহায়, যেখানে থাকেন সেই সাধু বাবা। কে রে তুই? এখানে আসলি কিভাবে? সাধু বাবা, অনেক বিপদে পড়ে আপনার খোঁজে এসেছি। কি বিপদ শুনি? দাসী সাধুকে সব কথা খুলে বলে। তখন সাধু বাবা দাসীকে তার পরিচয় দেয়। আমি রাজার সব থেকে কাছের গুপ্তচর ছিলাম। তাহলে আপনি সাধু সেজে রাজাকে অভিশপ্ত মুকুটের কথা বললেন কেন? অভিশাপ বলে কিছু ছিল না, রাজাকে ও রাজ্যের প্রজাদের বাঁচাতে এই কথা বলি। ওই মন্ত্রীর হাত থেকে? হ্যাঁ, ওই মন্ত্রী অনেক দিন ধরে রাজ্য নিজের দখলে করার জন্য চেষ্টা করছিল। সেই জন্য আপনি মিথ্যা অভিশাপের কথা বললেন? হ্যাঁ, কিন্তু তুমি এখানে এসেছো কেন? আপনি যখন সবই জানেন, এইটাও নিশ্চয় জানেন যে যুবরাজ কেন অসুস্থ। জানি তো, মন্ত্রী যুবরাজের খাবারে প্রতিদিন পাচক মেশাতেন। সেই পাচক মেশানো খাবার খেয়ে যুবরাজের অবস্থা খুব খারাপ। তাকে সুস্থ করার কোনো উপায় আর নেই। কেন? মহারাজকে তো আমি সুস্থ করার কথাই বলেছি। মন্ত্রী মশাই মহারাজকে মেরে ফেলেছেন, আর এখন সে রাজ্যের রাজা হতে চলেছেন। কালকে মন্ত্রী সিংহাসনে বসবেন। তাহলে আমি যা সন্দেহ করেছি তাই হয়েছে? এখন আমাকে বলুন, কোনো উপায় কি নেই যুবরাজকে সুস্থ করার? আছে। সাধু বাবা এক বিশেষ মলম আর ঔষধ দেয়। তারপর বলেন, মুকুটের ছোঁয়া ও মলমের সংমিশ্রণে যুবরাজ আবার দাঁড়াতে পারবে। তবে মন্ত্রী থেকে খুব সাবধানে এই কাজ করতে হবে। মন্ত্রী যেন কোনো কিছুই জানতে না পারে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। চিন্তা করবেন না, কেউ কিছুই জানতে পারবে না। দাসী সাধু বাবার দেওয়া মলম আর ঔষধ নিয়ে রওনা দেয় সেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে। সে রাতে এসে পৌঁছায় রাজপ্রাসাদে। তুমি এসেছো? তোমার জন্য কখন থেকে অপেক্ষায় আছি। আমাকে তো আসতেই হতো রানীমা, না হলে তো মন্ত্রী মশাই সব দখল করে নেবে। সাধু বাবা কি বললেন? আগে রাজা মশাইয়ের মুকুটটা আনতে হবে। সেটা তো রাজা মশাইয়ের কক্ষে আছে, আর সেখানে প্রহরী আছে পাহারায়। আপনি বসুন, আমি চুপি চুপি মুকুটটা নিয়ে আসছি। সাবধানে যেও। দাসী মুকুট আনতে যায়। সেখানে গিয়ে দেখে প্রহরীরা ঘুমোচ্ছে। এই সুযোগেই মুকুটটা নিতে হবে। দাসী চুপি চুপি মুকুটটা নিয়ে আসে, আর কেউ তা টের পায় না। কেউ বুঝতে পারেনি তো? না রানীমা, চলুন আগে কাজটা করি। মুকুটটা এনে যুবরাজের মাথার পাশে রেখে ধীরে ধীরে তাকে ওষুধ খাওয়ানো হয়, আর তাতেই যুবরাজ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দাসী দেখো,
যুবরাজ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। কিছু সময় গেলেই যুবরাজ একদম সুস্থ হয়ে যাবেন। কিছু সময় পর যুবরাজ একেবারে সুস্থ হয়ে যায়। দেখো মা, আমি একদম সুস্থ হয়ে গেছি, ঠিক আগের মতন চলাফেরাও করতে পারছি। হ্যাঁ রে খোকা, সব কিছু এই দাসীর জন্য হয়েছে। এখন ভেঙে পড়ার সময় নয় রানীমা, কাল অনেক কাজ আছে। তুমি ঠিক বলেছ দাসী। যুবরাজ, কাল আপনার 18 বছর পূর্ণ হবে। আপনি কাল সিংহাসনে বসবেন আর মন্ত্রী মশাইকে বন্দি করবেন। ঠিক আছে, কাল ঠিক সময় রাজদরবারে যাব আমি, আর মন্ত্রীকেও বন্দি করব। পরের দিন রাজ্য জুড়ে উৎসব, 18তম জন্মদিন যুবরাজের। রাজ্যবাসী অপেক্ষা করছে নতুন রাজার অভিষেক দেখার জন্য। শোনো শোনো শোনো, আমাদের মধ্যে নতুন রাজা আসছে। মন্ত্রী সোনালী পোশাক পরে রাজদরবারে হাজির হয়। যুবরাজ তো শয্যাশায়ী, এখন থেকে এই রাজ্যের নতুন রাজা আমি। তখনই যুবরাজ রাজদরবারে প্রবেশ করে রাজার মুকুট মাথায় দিয়ে। সিংহভাগে দাঁড়িয়ে সে গর্জন করে ওঠে, আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে। এই রাজ্যের ভার নিতে আমি প্রস্তুত। রাজদরবারের সবাই স্তব্ধ হয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? আমি তো মানে আপনি তো বিছানায় ছিলেন। থেমে যান মন্ত্রী মশাই, এখন সত্যি কথা বলার সময় এসেছে। সত্যি মানে আমি তো আপনার খাবারে পাচক। ঠিক তখন রানী আর দাসী দরবারে প্রবেশ করেন। যুবরাজকে সুস্থ দেখে আপনি কি খুশি হননি মন্ত্রী মশাই? দেখুন রানীমা, মন্ত্রীর মুখে একটুও খুশির ছাপ নেই। তোমার এত বড় সাহস দাসী, তুমি জানো কি বলছো? হ্যাঁ, আমি জানি আমি কি বলছি, আর আমি এও জানি আপনি কি করেছেন। আমি সব দেখেছি। কারাগারে আপনি প্রহরীকে সোনার হার দিচ্ছেন, সব দেখেছি আমি। মিথ্যে বলছো তুমি। প্রহরীকে আনা হোক, সে সত্য বলবে তাহলে। প্রহরীকে দরবারে হাজির করা হয়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমাকে ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, আমাকে লোভ দেখিয়ে রাজপ্রাসাদের ভেতরে গোপনে গেছেন। আমি জানতাম না ওনার উদ্দেশ্য এত ভয়ানক। তাহলে কি সত্যি? মন্ত্রী মশাই মহারাজকে তলোয়ার দিয়ে হত্যা করেছেন, এখন যুবরাজকেও পাচক খাইয়ে। সব মিথ্যে। কেউ আমার কথা শুনছে না কেন? প্রহরীদের আদেশ দিচ্ছি, এই মন্ত্রী আর প্রহরীকে বন্দী করা হোক। দরবারে হুল্লোড় লেগে যায়। মন্ত্রী ধরা পড়ে। রাজ্যের বিশ্বাস ভেঙেছেন আপনি মন্ত্রী মশাই। এখন এই বিশ্বাসঘাতকতা ক্ষমার যোগ্য নয়। আপনি শুধু মহারাজের খুনি নন, এই রাজ্যের অভিশাপ। মন্ত্রীকে রাজপ্রাসাদের নিচের গোপন কারাগারে পাঠানো হয়, যেখানে কোনো আলো নেই, কোনো প্রহরীও নয়। সে একা সেখানে বন্দী। রাত্রে রাজদরবারের মুকুট ঘরে দাসী এক পুরনো সিন্দুক খোলে। তাতে এক পুরনো নথি। এই মুকুট অভিশপ্ত। এককালে রাজা অম্বর যে নিষ্ঠুরতা চালিয়েছিল তার প্রতিশোধ রয়ে গেছে এই মুকুটে। যতদিন তা ব্যবহৃত হবে, রাজ্য পাবে অশান্তি। দাসী চমকে যায়। পাশেই যুবরাজ এসে দাঁড়ান। তুমি কি বলছো? এই মুকুটেই লুকোনো আছে অভিশাপ? হয়তো তাই। মহারাজের মৃত্যুর পর থেকে সব অশান্তি এই মুকুটের সঙ্গেই চলছে। পরদিন রাজ্য জুড়ে উৎসব। আজ থেকে এই রাজ্যের রাজা হবেন যুবরাজ। আপনি মহারাজের মতো আমাদের প্রজাদের পাশে থাকবেন যুবরাজ। আমি প্রতিজ্ঞা করছি, এই রাজ্যে আর কোনো ষড়যন্ত্র থাকবে না, কেবল থাকবে ন্যায় আর শান্তি। সবার করতালি বেজে ওঠে।
রাজ্যে আনন্দ ভরে ওঠে। রাত্রে রাজমুকুট রাখা ঘরে হঠাৎ হাওয়া বয়ে যায়। মুকুট একটু নড়ে ওঠে। এক প্রহরী তা দেখে চমকে ওঠে। এটা একা একা কি করে নড়ছে? নিশ্চয়ই ভুল দেখছি। দূরে দাসীর ভয়ভীত গলা শোনা যায়। মুকুট তো এখন নতুন মাথায়, তবে কি অভিশাপ এখনো শেষ হয়নি? আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।